দর্শক, আজ আমরা অনেকগুলি জেলা নিয়ে একসাথে কথা বলবো। শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী এবং বরগুনা, এই চারটি জেলার সকল নির্বাচনী হাওয়া, নির্বাচনী অঙ্ক, নির্বাচনী সকল কিছু নিয়ে আমরা কিন্তু কথা বলবো আজকের এই অনুষ্ঠানে। এবং এই চারটি জেলা নিয়ে কথা বলার আগে আমরা জেনে আসতে চাই এক নজরে এই চারটি জেলা দেখেও আসি। প্রথমে মাদারীপুর এবং শরীয়তপুর, মোট আসন 3টি এবং 3টি 6টি। মাদারীপুর 1 হচ্ছে শিবচর উপজেলা নিয়ে, মাদারীপুর 2 রাজৌর উপজেলা, মাদারীপুর সদর উপজেলা, মাদারীপুর 3 কালকিনি উপজেলা, মাদারীপুর সদর উপজেলা, খোয়াজপুর, ঝাউদি, ঘটমাঝি, মুস্তফাপুর এবং কেন্দুয়া উপজেলা নিয়ে। শরীয়তপুর 1 আসনটি শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলা নিয়ে। শরীয়তপুর 2 আসন নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলার ছওগাঁও, মনীষার, নারায়ণপুর, রামভদ্রপুর, ভেদরগঞ্জ উপজেলা নিয়ে। এবং শরীয়তপুর 3 ডামুড্ডা, গোসাইরহাট, আংশিক ভেদরগঞ্জ উপজেলা নিয়ে এই শরীয়তপুর 3 আসনটি। আমরা পরের জেলাতে যাই, বরগুনা এবং পটুয়াখালী জেলায়। বরগুনাতে 2টি আসন এবং পটুয়াখালীতে 4টি আসন। বরগুনা 1 আছে আমতলী, তালতলী, বরগুনা সদর উপজেলা। বরগুনা 2 আসনটি বামনা, পাথরঘাটা, বেতাগী উপজেলা। পটুয়াখালী 1 আসন মির্জাগঞ্জ, দুমকি, পটুয়াখালী সদর উপজেলা নিয়ে। এবং পটুয়াখালী 2 আসন বাউফল উপজেলা নিয়ে। পটুয়াখালী 3 দশমিনা, গলাচিপা উপজেলা নিয়ে। এবং পটুয়াখালী 4 কলাপাড়া, রাঙ্গাবালি উপজেলা নিয়ে। আমরা আসনগুলির অবস্থা দেখলাম এবং এই 4টি জেলার যে তাদের ফলাফল, 2-1টি যে আসনের ফলাফল আমরা দেখে আসতে চাই। পটুয়াখালী 3 আসন যদি আমরা দেখি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 2001 সালে 50.27% ভোট পেয়েছিল। বিএনপি এবং জামাত 41.69% ভোট পেয়েছিল। এবং 2008 সালে 60.83% ভোট গিয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষে। এবং বিএনপি এবং জামাত ওই সময় প্রায় অর্ধেক 31.13% ভোট পেয়েছিল পটুয়াখালী 3 আসনটিতে। আমরা পরের দেখি পরের বরগুনা 2 আসন। বরগুনা 2 আসনটি 2001-এ 47.77% ভোট পেয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বিএনপি এবং জামাত তখন খুবই কাছাকাছি 47.65% ভোট পেয়েছিল। এবং 2008 সালে 51.93% ভোট পেয়েছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বিএনপি এবং জামাত তখন 38.27% ভোট পেয়েছিল। আমরা পরের আসনটি দেখি, মাদারীপুর 3 আসন। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি 2001-এ 64.55% ভোট পেয়েছিল এবং বিএনপি এবং জামাত তখন 32.01% ভোট পায়। 2008 সালে 68.75% ভোট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষে গেলে বিএনপি এবং জামাত খুবই কম, তখন 25.63% ভোট পেয়েছিল এই মাদারীপুর 3 আসনটিতে। শরীয়তপুর 1 আসনের দিকে আমরা তাকালে দেখি যে 2001-এ 99.13% ভোট ছিল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষে। এবং বিএনপি এবং জামাত তখন 0.43% ভোট পেয়েছিল। 2001-এ কিন্তু বেশিরভাগ আসন জিতেছিল বিএনপি। তখনই এত খারাপ অবস্থা ছিল শরীয়তপুর 1-এ। এবং 2008-এ 94.77% ভোট আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষে থাকলেও 3.57% ভোট বিএনপি এবং জামাতের পক্ষে তখন যায়, মাত্র 3.57% ভোট। আমরা ভোটের ফলাফল দেখছিলাম, আমরা আরো একটা আসন বোধহয় দেখতে পাবো একই সাথে। আমরা দেখছিলাম এখানে কয়েকটি আসনের ফলাফল এবং আমরা আসলে 4টি আসনে কি চলছে আমরা একযোগে তো জানাতেই চাই। একাদশ জাতীয় নির্বাচনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর এবং মাদারীপুরের সব দলের প্রার্থীরাই এই মুহূর্তে মাঠে। এখনকার 11টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোট চাইছেন জনে জনে। আর বিএনপি এবং ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীরা এখনও অভিযোগ জানাচ্ছেন তাদের প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে। 4 জেলার বিস্তারিত আরো খবর জানাচ্ছেন মনিরা গাজুরি। একটা হুকুম দিলে শুক্রবার গলাচিপার উলানিয়ায় নিজের বাড়িতে দাঁড়িয়ে বক্তৃতা করার সময় প্রতিপক্ষকে গালি দিয়ে আবারও বিতর্কে জড়ান গোলাম মাওলা রনি। নির্বাচন শুরুর পর থেকে নানাভাবে আলোচনায় আছেন পটুয়াখালী 3 আসনের এই বিএনপি প্রার্থী। এই আসনে সিইসির ভাগ্নে হওয়ার কারণে আওয়ামী লীগ প্রার্থী শাহজাদ সাজুও রয়েছেন আলোচনায়। পটুয়াখালী 1 আসনে নৌকার মাঝি শাহজাহান মিয়া উন্নয়নের ধারাবাহিকতাকে ভর করে জয়ে আশাবাদী। আর তার প্রতিদ্বন্দ্বী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, নির্বাচনী মাঠে এখনো সবাই সমান সুযোগ পাচ্ছে না। এটাকে কোনো ক্রমেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড বলা যায় না। ইনফ্যাক্ট লেভেল প্লেইং ফিল্ড বলতে কিছুই নাই এখন। এটা একতরফা কর্মকাণ্ড চলতেছে। আওয়ামী লীগ অরাজকতা বিশ্বাস করে না, লুটপাটে বিশ্বাস করে না। পটুয়াখালী 2 আসনে জাতীয় পার্টির এবিএম রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বাতিল হওয়ায় নৌকার প্রার্থী এখন চিফ হুইপ আসম ফিরোজ। আর বিএনপির সাবেক এমপি শহীদুল আলম তালুকদার দণ্ডপ্রাপ্ত হওয়ায় প্রার্থী তার স্ত্রী। আমাদের অনেক ভোটার আছে
কিন্তু তারা শুধুই ভয় পাচ্ছে তারা সুষ্ঠুভাবে কেন্দ্রে যেতে পারবে কিনা। তার হাজবেন্ড যেহেতু দুর্নীতির সাথে জড়িত, তাকে মনোনয়ন দেওয়া যাচ্ছে না, সেই কারণে বোধহয় তাদের দলে আর কোনো প্রার্থী না থাকার কারণে মহিলাকে প্রার্থী করা হয়েছে। এছাড়া তার কোনো রাজনৈতিক ক্যারিয়ার এখানে নেই যে ক্যারিয়ার নিয়ে তিনি এখানে নির্বাচন করতে পারেন। পটুয়াখালী 4-এ প্রার্থী আওয়ামী লীগের মহিবুর রহমান মহিব ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন। বরগুনা 1-এ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও বরগুনা 2-এ শওকত হাসানুর রিমন। দুজনের পোস্টারে সেজেছে জেলার শহর থেকে গ্রাম। তবে জেলা বিএনপি নেতাদের অভিযোগ তারা প্রচারে নামতে পারছেন না। আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী, তাদের এসে মানুষ ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন নাই। আমি 100% নিশ্চিত যে জনগণের যে কাজ করেছি, ভালোবাসা দিয়েছি, তাতে এই সিটে নৌকাপতি জয়লাভ করবে। একই রকম অভিযোগ জাতীয় পার্টির উন্মুক্ত আসনের প্রার্থীরও। এবারও মাদারীপুর 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী নূরি আলম চৌধুরী লিটন আর বিএনপির সাজ্জাদ সিদ্দিক হোসেন লাবলু। মাদারীপুর 2-এ আওয়ামী লীগের প্রার্থী আলোচিত নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং বিএনপির মিল্টন বৈদ্য। আর 3-এ আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোবাহান গোলাপ, বিএনপির প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার। এখানে ভোটের মাঠের প্রধান ফ্যাক্টর হতে পারে পদ্মা সেতু। তবে পদ্মার ভরাটও ভয়ের কারণ অনেকের। এই নদীটা যাতে করে সবসময় জীবিত থাকে এই ব্যবস্থাটা করে দেয়। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে আশা করি আগামীতে আমাদের যে কোনো চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। নদী ভাঙন আর বন্ধ পাটকল শরীয়তপুরবাসীর প্রধান সমস্যা। তবে সবকিছুর ক্ষোভ এখন মিলিয়ে যাচ্ছে পদ্মা সেতু বাস্তবায়নের উচ্ছ্বাসে। মাদারীপুরে যে সড়ক করছে, খুব সুন্দর রাস্তা করছে আমাদের জন্য। সমস্ত নদী কাইতে এবার নদী করছে, কিন্তু স্বাধীনের পর কিন্তু এত উন্নয়ন হয়নি, কিন্তু এই 10 বছরে যা উন্নয়ন হয়েছে। শরীয়তপুর 1, 2 ও 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল হোসেন অপু, এনামুল হক শামীম এবং নাহিম রাজ্জাক। এই 3টিতে বিএনপির প্রার্থী সর্দার নাসির উদ্দিন, শফিকুর রহমান কিরণ এবং নূর উদ্দিন অপু। মনিরা কাজরি, 71। জেলার অবস্থা এক নজরে আমরা দেখে আসলাম মনিরা কাজরির প্রতিবেদনে, কিন্তু আরো বিস্তারিত জানতে চাই আমাদের সহকর্মী আছেন বিধান সরকার, আমরা তার মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো। বিধান, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। 4টি আসনের অবস্থা আমরা জানছিলাম, কিন্তু 4টি আসনে অনেক কিছু আছে, তথ্য আমি জানিয়ে দেওয়ার মতো। আপনার কাছে জানতে চাই যে আসলে নির্বাচন উপলক্ষে এই 4টি জেলাতে আপনি কোন জিনিসটি উল্লেখযোগ্য এখন দেখছেন? আমি যদি পদ্মার পাড়ের শরীয়তপুর এবং মাদারীপুর থেকে শুরু করি এবং এই বিষয়গুলো যদি বলি আপনাকে, এবং এখানে কিন্তু শরীয়তপুরে আপনার কিন্তু আওয়ামী লীগের কিন্তু 3টি আসনে দুজনেই নতুন মুখ এবারে নির্বাচন করছেন এবং শুধুমাত্র একজন প্রার্থী আছেন যিনি বর্তমানে এমপি এবং তিনি নির্বাচন করছেন। অপরদিকে মাদারীপুরেও কিন্তু একজন নতুন মুখ এসছে এবং সব মিলিয়ে কিন্তু ওখানের মানুষের কিন্তু যে আপনি যেমনটা বলছিলেন যে তাদের যে পাট চাষি যারা আছে তাদের কিন্তু প্রধান ফ্যাক্টর, তারা চাচ্ছেন যাতে করে পাট চাষ তাদের যে এই জীবিকা নির্ভর ক্ষেত্রে তারা যেন সুবিধা করতে পারেন, সেক্ষেত্রে সরকারের নজর দেওয়া। অপরদিকে তারা কিন্তু মাদারীপুরে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাচ্ছে এবং তারা কিন্তু একটি মেডিকেল কলেজও চাচ্ছে, এমন দাবিও কিন্তু ওখানের স্থানীয় মানুষের। আর যদি শরীয়তপুরের কথা বলি, সেখানে কিন্তু নড়িয়া একটি উপজেলা আছে। আপনি জানেন যে পদ্মার ভাঙনের সে অনেকটা বিলীন হয়ে যাচ্ছে এবং এই নড়িয়াবাসীর তাদের দাবি যে স্থায়ী একটা বাঁধ তৈরি করার। আর আপনি যদি এখনো বলি যে সেখানে কিন্তু যে মাদারীপুরে কিন্তু 3 আসনে কিন্তু বিএনপি প্রচারণায় বেশ আছে এবং 2ও প্রচারণায় কিছুটা আছে, কিন্তু একে খুব একটা বিএনপি প্রচারণা তেমন একটা চোখে পড়ছে না। তবে ওইখানে কিন্তু বড় ধরনের কোনো মাদারীপুর শরীয়তপুরে বড় ধরনের কোনো সহিংস ঘটনা বা এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। মুন্নি আরেকটা যদি বলি, আমি যদি শুরু করি একেবারে সাগরের তীর ঘেঁষা বরগুনা জেলা দিয়ে শুরু করি, সেখানে কিন্তু আওয়ামী লীগের যে প্রার্থী বরগুনা 1 সদরে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তিনি কিন্তু এই 5 বার সংসদ নির্বাচন করেছেন, সেখানে তিনি 4 বারই নির্বাচনে জয়ী হয়েছেন। তবে 2001-এ তার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারই দলের স্বতন্ত্র প্রার্থী দিলার হোসেন, তিনি তাকে পরাজিত করে সংসদ নির্বাচিত হয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের। যেহেতু গোপালগঞ্জের পরেই বরগুনাকে বলা হয় একেবারে আওয়ামী লীগের একেবারে ভোট থাকে সবসময়, কিন্তু এবারে কিন্তু সেখানে কিন্তু কিছুটা বিরোধ সৃষ্টি হয়েছে দলীয় নেতাকর্মীদের মধ্যে। মুন্নি আপনাকে যদি বলি, সেখানে পরিবেশ ঘুরে এসে আমি যেটা জানতে পেরেছি, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ 53 জন নৌকা প্রতীকের জন্য মনোনয়ন কিনেছিলেন এবং সেখানে কিন্তু বর্তমান বরগুনার যে সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির,
উনি কিন্তু রয়েছেন এবং ওনার সাথে এখনও কিন্তু বর্তমান সাংসদ যে ধীরেন্দ্র কুমার শম্ভু যিনি মনোনয়ন পেয়েছেন তার সাথে কিন্তু এখনও বিরোধ চলছে। তবে আমরা জানতে পেরেছি যে এই দুদিন হলো আওয়ামী লীগের যেসব যারা বিরোধ ছিল তারা কিন্তু মাঠে নেমেছেন, চেয়ারম্যানরা মাঠে নেমেছেন। তবে কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত যে আওয়ামী লীগের সেক্রেটারি উনি কিন্তু এখন পর্যন্ত ধীরেন্দ্র কুমার শম্ভু বিধান আপনার কাছে একটু জানতে চাই, বরগুনা কথা যেহেতু আসছেন, আপনি বরগুনা 2-এর ব্যাপারে একটু জানতে চাই। সেখানে শওকত হাসানুর রহমান রিমন সেখানকার মনোনয়ন পেয়েছেন এইবারও দ্বিতীয় দফার মতো, এবং তিনি একদম যুদ্ধাপরাধীর রাজাকার পুত্র। সেখানে তার পরিচয় এটি, এবং তার বাবা শান্তি কমিটির সদস্য ছিলেন। এই অবস্থায় সেখানকার মানুষের আসলে তার পক্ষে বা বিপক্ষে, বা সেখানকার মানুষের বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কি অভিমত তার সম্পর্কে? মুন্নি, সেখানে কিন্তু একটা বিরোধ রয়েছে, যেহেতু শওকত হাসানুর রহমান রিমন একেবারে শুরু থেকে তিনি যখন এমপি হন তারপর থেকে কিন্তু মুক্তিযোদ্ধাদের একটা তোপের মুখে পড়েছেন, এবং তিনি কিন্তু বিজয় দিবস বা স্বাধীনতা দিবসে তিনি কিন্তু পতাকা উত্তোলন করতে পারেন না, সেখানে কিন্তু থাকতে পারেন না। এটা মুক্তিযোদ্ধাদের প্রতিরোধের মুখেই তিনি সবসময় করে থাকেন। এবং তার বাবা যে খলিলুর রহমান তিনি কিন্তু বেশ নির্যাতনে চালিয়েছিলেন সেই 71-এর সেই মুক্তিযুদ্ধের সময়। এটি কিন্তু মানুষের মনে গেঁথে রয়েছে। যাদেরকে হত্যা করা হয়েছে সেই পরিবারগুলো কিন্তু তাকে এখনো মেনে নিতে পারেনি। এবং আওয়ামী লীগের একটি অংশ আছে যারা কিন্তু শওকত হাসানুর রহমান রিমনের সাথে নেই, এবং যার ফলে কিন্তু যে পাথরঘাটা এবং বেতাগী এবং বামনা নিয়ে যে আসনটি, তার মধ্যে পাথরঘাটা কিন্তু সবচেয়ে বেশি ভোট, এবং বেশি ভোট থাকলেও কিন্তু সেখানে কিন্তু 70,000 আছে জেলে ভোট, এবং এই জেলেরা কিন্তু যেদিকে টার্ন করবে সেদিকে সেই প্রার্থী কিন্তু উইন করবে। আপনাকে বলে রাখি যে বামনায় যে বাড়ি, সেখানে কিন্তু বিএনপির যে ভাইস প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন তিনি কিন্তু বামনা থেকে বিএনপির প্রার্থী হয়েছেন এই আসনটিতে, 2 আসনটিতে। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী রয়েছেন বেতাগীতে মিজানুর রহমান, তিনি কিন্তু সেখানে একটা পরিচিতি আছে। শওকত হাসানুর রহমান রিমনের এবার কিন্তু জয় হয়ে আসার ক্ষেত্রে অনেকটা অন্তরায় তৈরি হবে তার যে এই যে পিছনের যে কথাগুলো। পটুয়াখালীর ব্যাপারে আপনার কাছ থেকে একটু জানতে চাইছিলাম ছোট্ট করে। মুন্নি, পটুয়াখালীর কথা যদি বলি, আপনি যে কথাটা বলছেন 3 যে আসনটি 10 মিনা, সেখানে যে সিআইসির ভাগ্নে তিনি সেখানে নির্বাচন করছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে আছেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি, আমরা যেদিন ভোটে ঢোল নিয়ে সেখানে গেছিলাম, তিনি একটি বাজারে গিয়েছিলেন প্রচারণা করতে, সেখানে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। তবে সেখানে কিন্তু গোলাম মাওলা রনির বিরুদ্ধে আমরা যে কথাটা জানতে পেরেছি, ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে তিনি সহ মামলা হয়েছে, এবং যার ফলে কিন্তু তিনি এখন গ্রেপ্তার আতঙ্ক আছে। সব মিলিয়ে পটুয়াখালী 3-এর কথা বললাম, তবে সবচেয়ে ভালো আছে পটুয়াখালী 2 বাউফল। এই আসনটিতে আশফা ফিরোজ তিনি নির্বাচন করছেন, এবং তার সেখানে কিন্তু বিএনপির যে একজন নারী প্রার্থী রয়েছেন। তবে সেখানে আশফা ফিরোজ কোথায় কোনো তাকে বাধা দিচ্ছেন না, এবং বাউফলের যে বাউফলের যে এলাকাগুলো আমরা চষে বেরিয়েছি, সেখানে কিন্তু চমৎকার একটা পরিবেশ দেখেছি, নির্বাচনী পরিবেশ, যে যার মতো করে প্রচারণা চালাচ্ছে। বাউফলে কোনো অসুবিধা নেই। তবে পটুয়াখালী 1 আসনে যেখানে মোশাররফ হোসেন শাহজাহান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি থেকে আলতাফ হোসেন তিনি নির্বাচন করছেন। তবে 2001 সালে নির্বাচনের পর আমরা যে ওই এলাকায় গিয়েছিলাম, সেখানে কথাগুলো বলছে যে আলতাফ হোসেন এবং তার বিএনপির যে বাহিনী তারা যাতে তাণ্ডব চালিয়েছিল, মানুষ সেই কথাগুলো মনে রেখেছে। অনেক ধন্যবাদ বিধান, অনেক ধন্যবাদ। মানুষ অনেক কিছু মনে রাখে এবং অনেক কিছুই তারা বিচার বিবেচনা করে। আমরা যা বলতে চাচ্ছিলাম যে শরীয়তপুর, মাদারীপুর, পটুয়াখালী এবং বরগুনা 4টি জেলা নিয়ে আজকে কথা বলবো আমরা, এবং 4টি জেলার নির্বাচনী বিশ্লেষণ নিয়ে আমাদের সাথে কথা বলতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন এবং বিএনপি নেতা আসাদুজ্জামান পলাশ। এবং দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আপনারা ফোনের মাধ্যমে নিজেরা যুক্ত হতে পারেন। যে কোনো প্রশ্ন, তথ্য অথবা কোনো কিছু জানার থাকলে আপনি ফোন করুন। আমাদের ফোন নাম্বার নিশ্চয়ই আপনারা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানে ফোন করে নিশ্চয়ই আপনি অনুষ্ঠানের অংশ হবেন। সবাইকে স্বাগত জানিয়ে আমরা আমাদের অতিথিদের কাছে চলে যেতে চাই।
শুরুতে আনোয়ার হোসেনের কাছে চলে যেতে চাই। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার কি মনে হয় যে 4টি জেলা নিয়ে আমরা আজকে কথা বলছি, মাদারীপুর, শরীয়তপুর, বরগুনা এবং পটুয়াখালী, 4টি জেলায় আসলে মানুষের ভোটের ক্ষেত্রে ফ্যাক্টর কি হতে পারে? কি চিন্তা করে এই 4টি জেলার মানুষ আসলে ভোট দিতে যাবে? আসলে এই 4টি জেলায় মানুষের ভোটের বিষয়টা হবে জননেত্রী শেখ হাসিনার বিগত 10 বছরের টানা উন্নয়ন। আপনারা জানেন যে এই 10 বছরে উনি বাংলাদেশের ব্যাপক উন্নয়ন করেছেন, অনেকগুলো মেগা প্রজেক্ট চলমান, এবং এগুলোর পরিপ্রেক্ষিতে আজকে গ্রামগঞ্জ থেকে শুরু করে নগর শহর সর্বত্রই উন্নয়নের জোয়ার বইছে। এই মুহূর্তে মানুষ আশা করছে যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে পারে, বাংলাদেশে একটা অন্যরকম বাংলাদেশ হবে, বাংলাদেশে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ হবে। এই কারণে এটাই ফ্যাক্টর হিসেবে মানে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা হবে, এর জন্যই মানুষ এটাও আছে। পাশাপাশি আপনি জানেন এই মুহূর্তে বাংলাদেশে ভোটের যে অবস্থা, এখানে বাংলাদেশ থাকবে কি থাকবে না, মুক্তিযুদ্ধের চেতনা থাকবে কি থাকবে না, এরকম একটা বিষয়ও আছে। পাশাপাশি এখানে বিএনপি জামাত যখন ক্ষমতায় ছিল, এখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে, এখানে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছিল। ওই সময়গুলোতে বাংলাদেশের মানুষ খুবই একটা দুঃসহ জীবনযাপন করেছে। আমি মনে করি এই সমস্ত বিষয় বিবেচনা রেখে বাংলাদেশ এই বিশেষ করে এই 4টি নির্বাচনী এলাকার মানুষ, আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনাকে 30শে ডিসেম্বরে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ব্যাপক ভোটে তাকে বিজয়ী করবে, আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আসুজ্জামান পলাশ আছেন, তিনি বিএনপি নেতা। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, স্বাগত জানাই। যে কথাটি আনোয়ার হোসেন বললেন, আওয়ামী লীগের পক্ষ থেকে এটি মূলত মূল জিনিসের জায়গা, যে হারে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নটা দেখার জন্য হলেও ধারাবাহিকতা রক্ষা করার জন্য সেখানকার মানুষজন ভোট দিবে। কিন্তু আমরা জানি যে শরীয়তপুর, মাদারীপুর নদী ভাঙ্গনের এলাকা এবং ভীষণ রকমের নড়িয়া তো একেবারেই সবাইকে নাড়িয়ে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল কয়েকদিন আগে। এইসব অবস্থার মধ্যে থেকেও আসলে উন্নয়নটাই মানুষ বেশি মনে রাখবে, নাকি আপনার মনে হয় যে আপনাদের দিকে মানুষের ঝোঁকার সম্ভাবনা সেই জায়গাতে বেশি আছে? প্রকৃতির সুবিধাটা আপনারা পাবেন কিনা, সেটাই হচ্ছে কথা। ধন্যবাদ আপু আপনাকে। মানুষ যেমন স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চায়, সে ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, সাথে সাথে মানুষ কিন্তু তার নিরাপত্তাও চায়। এই ভোট, এই নির্বাচন কিন্তু একটা উৎসব। এই উৎসবটা কিন্তু কোনো গোষ্ঠীর না, কোনো ব্যক্তির না, কোনো দলের না, উৎসবটা কিন্তু সকলের। কিন্তু আমরা কি লক্ষ্য করতে পারছি? আমরা দেখতে পাচ্ছি যে একটা দলের জন্য, একটা নির্দিষ্ট দলের জন্যই এই উৎসবটা, আর কারো জন্য এই উৎসবটা না। আমি মাদারীপুরের ছেলে, আমি মাদারীপুর 3 নির্বাচনী এলাকার আমার বাড়ি কালকিনি থানায়। গত পরশুদিনও আমার পৌরসভা বিএনপির সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে। আপনার মাদারীপুর সদরে, সেখানে ধানের শীষের প্রার্থী, তার রাজৈর বাড়ি মিল্টন বৌদ্ধ, সেখানে 43 জনের নামে একটা মামলা হয়েছে বিস্ফোরক এবং বিশেষ ক্ষমতা আইনে। সে মামলায় আরও অজ্ঞাত প্রায় 100 জনের মতো আসামি আছে। এখন মাদারীপুর, শরীয়তপুর এ সমস্ত অঞ্চলের ভোটের সমীকরণ আপনাদের কাছে আছে, কিন্তু সেই প্রেক্ষাপটে মাদারীপুরের বর্তমান পরিস্থিতি বিগত কোনো দিনই আমরা এটা দেখিনি। এরকম মামলা, এরকম হামলা হলে জনগণ, কিন্তু মাদারীপুর কিন্তু সবসময় আওয়ামী লীগের এলাকা ছিল। আপনার বরাবরই তারা নির্বাচনের শপথ আসনেই কিন্তু আওয়ামী লীগ জিতেছে। হ্যাঁ, সবসময় আপনারা যখন ছিলেন তখন। জি জি, আপনার কথা সঠিক এবং আপনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না। যদি তাই হয় তাহলে এবছরের পরিস্থিতিতে কেন তাদেরকে এরকম মামলা দিয়ে আটকানো হচ্ছে? ওখানে তো তরুণ দুজন নেতা। সেটা তো আসলে অনেকই আলাদা কথা, কারণ আমাদের পক্ষেও জানা সম্ভব না মামলা আসল কি নকল, সেটা ভিন্ন দিকে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি কি তাহলে মনে করেন যে আপনাদের বিরুদ্ধে যেহেতু মামলা অনেক দেওয়া হচ্ছে এবং তাদের কোনো রকমের করা হচ্ছে না, নির্বাচনী প্রচারণা দেওয়া হচ্ছে না, মানে এক ধরনের সহানুভূতির ভোট আপনারা পাবেন, সেটাই শুধু? মানে কেন ভোট দিবে মানুষ আপনাদের? সরকারের খারাপ দিকগুলোর বিবেচনা করেই, তাদের খারাপ কাজের বিবেচনা করেই জনগণ আমাদেরকে ভোট দিবে,
এটাই আমরা বিশ্বাস মানে করি। সরকারকে পছন্দ করে না, এর জন্য আপনাদের ভোট দিবে। সরকারের খারাপ দিকগুলোকে পছন্দ করে না, এই যে দিকগুলোকে পছন্দ করবে না সেজন্যই আমাদেরকে তারা ভোট দিবে। আচ্ছা, আপনার কাছে আসবো। আমাদের সাথে অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আছেন, তিনি বরগুনা 1 আসনের মনোনীত প্রার্থী আওয়ামী লীগের। অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনাকে দেখতে পাচ্ছি আমরা। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, স্বাগত জানাই 71-এর ভোটযোগে। আমরা যে কথাটি জানি, আপনি অনেকবার সেখানে জিতেছেন, 4 বার না 5 বার বোধহয় সেখানে বরগুনা 1 আসনে। আপনি অনেক জনপ্রিয় নেতা সেখানে, কিন্তু আপনার কাছ থেকে একদম বরগুনার অবস্থাটা জানতে চাই যে মানুষ আসলে কি মনে করে বরগুনাতে ভোট দিবে। এবং আপনার কাছে আরেকটা জিনিস আমি একেবারেই জানতে চাই, যেহেতু বরগুনা 2 আসনে আমার কাছে এখন কেউ নেই, বরগুনা 2 আসনে আপনাদের পক্ষ থেকে যে হাসানুর রহমান রিমনকে দেওয়া হয়েছে, মনোনয়ন দেওয়া হয়েছে, সেটি আসলে আওয়ামী লীগের জন্য ক্ষতিকর হবে কিনা, বা আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে একজন স্বাধীনতা বিরোধীর ছেলেকে এমন বারবার মনোনীত করার কারণটা কি? এটা মনোনীত, ধন্যবাদ আপনাকে। মনোনীত করার কারণ যেখানে সে এর আগেও 2 বার হয়েছে না, 2 বার সেটি জি 2014-তে তো আসলে সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছিল। এছাড়া তো তার অবস্থান আমরা ওরকম করে দেখি না। 2013-তে উনি উপনির্বাচনে গোলাম সবুর টুলুর মারা যাওয়ার পরে উপনির্বাচনে তিনি সেখানে নির্বাচিত হয়েছেন। এছাড়া তো তার কোনো অবস্থান, এত কোনো বড় অবস্থান নেই যে 2014 সালের যখন তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত হওয়ার জন্যও তাকে মনোনয়ন দেওয়া হলো। আবার এখন একটা সময় যখন সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে ভালো ভালো প্রার্থী থাকা সত্ত্বেও একজন যুদ্ধাপরাধীর পুত্রকে কেন এখানে মনোনয়ন দেওয়া হচ্ছে? আমাদের মহান নেত্রী শেখ হাসিনার পিছনে জনগণ ঐক্যবদ্ধ। এখন আর এই সমস্ত জিনিস নিয়ে কোনো আলাপ আলোচনা নাই, এই আলোচনাটা না করাই ভালো। জি জি, আলোচনা তো অবশ্যই না করা ভালো, কিন্তু আমরা তো এই দেশের নাগরিক, আমরা তো বরগুনার মানুষ যারা, তারা তো নিশ্চয়ই সেখানে যারা মুক্তিযোদ্ধা আছেন, যারা দেশের জন্য জীবন দিয়েছেন, তারা তো আওয়ামী লীগকে ভালোবাসে। এখন আওয়ামী লীগকে ভালোবেসে নৌকায় ভোট দিবে নাকি একজন যুদ্ধাপরাধীর ছেলেকে ভোট দিবে? এখানে ভোট দিবে জননেত্রী শেখ হাসিনা। না, তাতে তো বিজয়ী হচ্ছে একজন যুদ্ধাপরাধীর ছেলে, এবং সেই যুদ্ধাপরাধী যে হচ্ছে একেবারেই শান্তি কমিটি এবং রাজাকার বাহিনীর প্রধান ছিলেন বরগুনা এলাকাতে, তিনি ভীষণ রকমের সেখানে অত্যাচার করেছেন। এবং এরপরও 2013 সালের দিকে তার পুত্র আমাদেরই স্বাধীন দেশে তার রাজাকার বাবার নামে একটি রাস্তাও তো নামকরণ করেছেন। এই যখন অবস্থা, তখন নতুনভাবে সে নির্বাচিত হলে ওই জায়গাতে সে নতুন রাস্তা করবে, বাবার নামে স্কুল করবে, বাড়ি করবে। আমরা কি সেটা বসে বসে দেখবো যে আমাদের স্বাধীন দেশে একজন শান্তি কমিটির চেয়ারম্যানের নামে সেখানে এইসব হচ্ছে? এগুলো সবকিছু আমার জানা নাই, তবে যেহেতু 2 বার সে হয়েছে, জি এবছরও সে আবার হবে এবং দল এখন তার পিছনে আছে। প্রশ্ন হচ্ছে যে আপনার সে তো আর শান্তি কমিটির রাজাকার না, তার বাবার অভিযোগগুলো তার, কিন্তু সে সেটা স্বীকার করে এবং সে প্রকাশ্যে সে রাজাকারের পুত্র এটা বলে, নানা সভা সমাবেশে সে বলে, এবং সে তাতে তার কোনো অসুবিধা নাই বলেন না। এটা আমরা কখনো শুনিনি, এভাবে কখনো দর্প করে কথা বলেন না। দর্প করে অনেকবারই সেটা পত্রিকাতে এসে গণমাধ্যমে এসছে, আপনারা হয়তো বা শুনেননি, যেহেতু আপনি বরগুনা 1 আসনের, কিন্তু আমার মনে হয় যে আপনি একজন বড় নেতা হিসেবে সেটা আপনি অবশ্যই জানেন তার অবস্থানটা। কিন্তু জি, এটাকে আমি এইভাবে এখন বিতর্কে জড়াবো না। জি, আমি জেলার প্রেসিডেন্ট, আওয়ামী লীগের জেলার প্রেসিডেন্ট, জি আমি দলের অবস্থা জানি। এগুলো নিয়ে আমরা এখন বিতর্ক করে, কারণ সে তো যুদ্ধ অপরাধী না, তার বাবা যুদ্ধ অপরাধী ছিল, তার যুদ্ধ অপরাধী হিসেবে সে প্রসিকিউটেড হয় নাই এবং তার সে মারা গেছে, সে নাই, সবই ঠিক আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তার ছেলেকে নিয়ে এটা নিয়ে কথা বলাটা বোধ হয় এই যুগের পরিবর্তনে বাড়াবাড়ি। জি না, আমরা তো আসলে সবসময় বিএনপিকে দোষারোপ করি যে তাদের জামাত, তাদের প্রার্থী হচ্ছে, তাদের বংশধরদের দিকে রাখা হচ্ছে, সেই দায় কি আওয়ামী লীগের উপরেও শেষ পর্যন্ত বর্তালো কিনা? যদিও আপনি সেখানকার না সেটা বর্তাবে না, কারণ সে জামাত করতো না, ওনার বাবাও জামাত করতেন না। ওনার বাবা শান্তি কমিটির সেখানে শান্তি কমিটি এবং রাজাকার বাহিনীর প্রধান ছিলেন বরগুনাতে। না, উনি বরগুনা মহকুমা শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন কিছু সময়, কিন্তু এর বাইরে আমি আর কিছু জানি। উনি যা যা করেছেন মুক্তিযোদ্ধা পরিবারের সাথে সেই মুক্তিযোদ্ধা পরিবাররা কিন্তু এখনো টিকে আছে, আমাদের জায়গা সেখানে ছিল আপনাদের। জি, তারপর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, অবশ্যই সেটা দলীয় সিদ্ধান্ত, কিন্তু আপনার কাছে জানতে চাই যে আসলে বরগুনার মানুষ কোন ফ্যাক্টরকে মাথায় এনে
আপনাদের ভোট দিতে যাবে? জি, যে এই কথাগুলো, ইতিহাসের কথা, এগুলো বলার মতো অনেক লোক থাকবে, আর অনেকদিন থাকবে, কিন্তু বলতেছি যে এই মুহূর্তে আমাদের যেটা দরকার, যে আমাদের নৌকায় ভোট দরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একজন পার্লামেন্ট মেম্বার দরকার, এর একজনের করেই তো গভর্নমেন্ট ফর্ম হবে 150 জন। এইটা আমরা এটা বুঝি, এটা নিয়ে যারা কিছু বলতে চান তাদের বলা উচিত। আমি মনে করি যথাযথ ফোরামের কথাটা বলা উচিত। বরগুনাতে মানুষজন আপনাদের কেন ভোট দিতে যাবে, কোন ফ্যাক্টরের উপর ভিত্তি করে? বরগুনার জনগণ আমাকে ভোট দিলে ভালোবেসে, কারণ আমাকে তো দীর্ঘ 25 বছর একটানা ভোট দিয়েছে এবং জনগণ আমার প্রতি খুশি। আমি এলাকায় প্রচুর ডেভেলপমেন্ট করেছি, আমার এলাকায় 40% দারিদ্র বিমোচন করেছি। এখানে 2008 এখানে 61% জনগণ দরিদ্র এবং কত দরিদ্র ছিল, সেখান থেকে আমরা এইগুলো উঠিয়ে নিয়েছি। সমস্ত মানুষ খুশি, ডেভেলপমেন্টে খুশি, সমস্ত ব্যাপারে খুশি। ব্যক্তিগতভাবে আমি সকলের সাথে মিশি, ধনী গরিব নির্বিশেষে সকলের সাথে মিশি, সকলের সাথে আমার ভালোবাসা। আমাকে তারা বারবার ভোট দিয়েছেন, এবারও আমাকে ভোট দিবেন, এটা আমি আশা করি। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনার জন্য অনেক শুভকামনা রইল। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং এখানে তো আমাদের অতিথিরা আছেন। আমরা 4টি জেলার শরীয়তপুর, মাদারীপুর, বরগুনা এবং পটুয়াখালী 4টি জেলার ভোটিং ফ্যাক্টর নিয়ে কথা বলছি। ফিরছি একটা বিরতির পর। দারুণ অফার! এখন আলট্রা পাওয়ার জেল সমৃদ্ধ ক্লিন মাস্টার লিকুইড টয়লেট ক্লিনার 500 মিলির সাথে একটি আকর্ষণীয় মগ ফ্রি এবং 750 মিলির সাথে ক্লিনিং ব্রাশ ফ্রি। ক্লিন মাস্টার লিকুইড টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, আমার ঘরের দেয়ালে সাজাবো স্মৃতি রাঙিনা। থাকবে এমন একটা কোণা যেখানে হবে শুধুই স্বপ্ন কোণা। বার্জার লাক্সারি সিল্ক নিয়ে এলো ক্রিস্টাল রিফ্লেক্টিভ টেকনোলজি। শুধুই দেয়াল নয়, স্মৃতি রাঙিনা। এলো স্পাইসি চিকেন ও মাসালা ফ্লেভারে ফুডি ইনস্ট্যান্ট নুডলস, বাংলাদেশের একমাত্র সুইস ভিটামিন ইনস্টিটিউট সার্টিফাইড নুডলস, যাতে আছে জিঙ্ক, আয়োডিন, ফলিক অ্যাসিড ও ভিটামিন বি এর মতো পুষ্টিকর উপাদান। কারণ স্বপ্নকে সত্যি করতে চাই শক্তিও। ফুডি ইনস্ট্যান্ট নুডলস, নন স্টপ এগিয়ে চলা। এখন প্রতি ফ্যামিলি প্যাকে বুঝে নিন আকর্ষণীয় উপহার। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আপনারা সবাই আছেন একাত্তরের ভোট যোগে। আমরা কথা বলছিলাম ভোটিং ফ্যাক্টর নিয়ে। 4টি জেলা এই মুহূর্তে আমাদের সাথে ফোনে যুক্ত হচ্ছেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, বরগুনা 2 আসন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা? দুঃখিত দর্শক, বোধহয় মাহবুব হোসেনের সাথে আমাদের লাইন কেটে গেছে। আমরা আমাদের অতিথির কাছে ফিরতে চাই। আমরা যে কথা, আনোয়ার হোসেন, আমরা যে আলোচনাটি করছিলাম একসাথে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সাথে, যে বরগুনা 2 আসন, আমরা তো আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ স্বাধীনতা